আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবারও অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গাজীপুর মেট্রোপলিটন কলেজ, আমি প্রভাষক মোসাম্মদ লিপি আক্তার, শ্রেণী দ্বাদশ, ব্যবসা শিক্ষা, বিষয় ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। এই অধ্যায় থেকে আজকে যে প্রশ্নটা পড়াইব সেটা হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। পরিকল্পনার প্রকারভেদ বা শ্রেণীবিভাগ এটাকে প্রথমত তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রকৃতি ভিত্তিক শ্রেণীবিভাগ, সময় ভিত্তিক শ্রেণীবিভাগ, সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। প্রকৃতি ভিত্তিক শ্রেণীবিভাগ এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: লক্ষ্য, একার্থক পরিকল্পনা, তারপর হচ্ছে স্থায়ী পরিকল্পনা। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে লক্ষ্য। এই লক্ষ্যকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে: উদ্দেশ্য, মিশন, বাজেট, রণনৈতিক লক্ষ্য, কোটা। ঠিক আছে, তাহলে প্রথম যে পয়েন্ট প্রকৃতি ভিত্তিক শ্রেণীবিভাগ, এটা প্রথম হচ্ছে লক্ষ্য। লক্ষ্য বলতে আমরা কি বুঝি? প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই সংগঠনে যখন পড়ানো হয় প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই বলা হয় লক্ষ্য বা উদ্দেশ্য, লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে লক্ষ্য বলতে আমরা কি বুঝি? আমরা সহজে যদি বলি তাহলে এইভাবে আমরা বলতে পারি, পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলা হয়। যে পরিকল্পনা নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে প্রণীত হয় তাকে লক্ষ্য বলে। আরেকটা সংজ্ঞা হচ্ছে, যেই পরিকল্পনা নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে প্রণীত হয় সেটাকে লক্ষ্য বলা হয়। তাহলে লক্ষ্যটা হচ্ছে কি? নির্ধারিত থাকে। ফল নির্ধারণ করে তা অর্জনের চেষ্টা করা হলে সফল হওয়ার সম্ভাবনা থাকে। কোনো একটা ফল যদি কি করা থাকে, আগে থেকে সেটা নির্ধারণ করা থাকে, তাহলে কি সেটা সহজে কি অর্জন করা যায়। তাহলে অর্জনের চেষ্টা করে সেই ক্ষেত্রে সেটা কি করা যায়? সফলতা অর্জন করা যায়। পূর্ব থেকে ফল নির্ধারিত থাকায় কর্মীরা তা অর্জনে সক্ষম হয়। যেহেতু পরিকল্পনা বলতে আমরা বুঝি কোনো কিছু কি পূর্বে কি করা, বর্তমানে বসে ভবিষ্যতে চিন্তা করা। তাহলে কোনো প্রতিষ্ঠানের কি লক্ষ্য সেটা কি পূর্ব থেকে কি করা থাকে? নির্ধারণ করা থাকে। তাহলে সেই ক্ষেত্রে কর্মীরা কি তা অর্জন করতে কি হয়? সক্ষম হয়, বা অর্জন করতে তাদের জন্য কি হয়? সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লক্ষ্য। তাহলে প্রথমত কি বলা হয়েছে? যে লক্ষ্য হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফল, এটাকে লক্ষ্য বলা হয়। আরেকটা সংজ্ঞা বলা হয়েছে, যে পরিকল্পনা নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে প্রণীত হয় সেটাকে লক্ষ্য বলা হয়। আর বলা হয়েছে যে যদি সেই ফলটা নির্ধারিত থাকে আগের থেকে বা পূর্ব থেকে, যদি সেটা নির্ধারিত থাকে তাহলে সেটা কি অর্জন করা সহজ হয়, বা সেই ক্ষেত্রে অর্জন করার জন্য চেষ্টা করা যায় এবং সেই ক্ষেত্রে কি সফল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি উদাহরণ বলি এটার ভিত্তিতে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে একটা প্রতিষ্ঠান কোনো একটা অর্থ বছরে 50 কোটি টাকার বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তাহলে বছরের শুরুতে সে কী করেছে? যে 50 কোটি টাকার লক্ষ্যমাত্রা সে নির্ধারণ করে। এইরূপ পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রাকে লক্ষ্যভিত্তিক পরিকল্পনা বা লক্ষ্য বলা হয়। এটাকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে উদ্দেশ্য। সহজে যে সংজ্ঞাটা তোমাদের পড়ানো হয়েছিল উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রতিষ্ঠান মূলত চূড়ান্তভাবে
যে লক্ষ্য অর্জন করতে চায় তাই হচ্ছে উদ্দেশ্য। একটা প্রতিষ্ঠান চূড়ান্তভাবে যা করতে ইচ্ছা প্রকাশ করে বা চূড়ান্তভাবে যা করে সেটাই হচ্ছে কি উদ্দেশ্য। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চূড়ান্তভাবে যা করতে ইচ্ছুক বা ইচ্ছা প্রকাশ করে তাকে কি বলা হয়? তাকে উদ্দেশ্য বলা হয়। তাহলে সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠান চূড়ান্তভাবে যা করতে ইচ্ছুক বা ইচ্ছে প্রকাশ করে তাকে কি বলা হয়? উদ্দেশ্য বলা হয়। উদ্দেশ্য এবং লক্ষ্য দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী এমনকি বিস্তৃত ও নির্দিষ্ট হতে পারে। উদ্দেশ্যটা সেটা কি? সেটা হচ্ছে লক্ষ্যটা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী এবং সেটা কি বিস্তৃতি ও নির্দিষ্ট হতে পারে উদ্দেশ্য। আবার কেউ এদের মধ্যে ফলাফল বিস্তৃতির লক্ষ্যে পার্থক্য নির্ধারণের চেষ্টা করেছেন। আবার অনেকে কি এই ফলাফলকে বিস্তৃতির ক্ষেত্রে এটাকে কি করেছে? তারা পার্থক্য নির্ধারণ করেছেন। তাদের মতে লক্ষ্য এবং উদ্দেশ্য চূড়ান্ত পর্যায়ে অর্জনের প্রচেষ্টা থাকলেও লক্ষ্য চূড়ান্ত ফল রূপে প্রকাশ করা হয়। তাদের মতে হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য চূড়ান্ত পর্যায়ে অর্জনের প্রচেষ্টা থাকলেও লক্ষ্যটা চূড়ান্ত ফল রূপে প্রকাশ করা হয় না। এখানে হচ্ছে একটা প্রতিষ্ঠান হচ্ছে চূড়ান্তভাবে প্রকাশ করা হচ্ছে কি উদ্দেশ্য, আর একটা প্রতিষ্ঠান যখন তার উদ্দেশ্য অর্জিত হয় বা অর্জন করে সেই ক্ষেত্রে যেহেতু কি লক্ষ্যটা হচ্ছে নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে প্রণীত হয়, তাহলে সেই ক্ষেত্রে উদ্দেশ্যটা যদি অর্জন করা যায় বা করা হয় তাহলে সেই ক্ষেত্রে লক্ষ্যটা এমনিতেই কি হয়ে যায়? পূরণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে মিশন। মিশন বা অভিপ্রায়। মিশন বলতে আমরা বুঝি কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো বিভাগের মৌলিক উদ্দেশ্য বা কাজকে কি বলা হয়? মিশন বলা হয়। প্রতিষ্ঠান বা এর যে কোনো বিভাগের মৌলিক যে উদ্দেশ্য বা কাজ সেটাকে কি বলা হয়? মিশন বলা হয়। প্রতিটি প্রতিষ্ঠানের বা বিভাগের ন্যূনতম একটি অথবা একাধিক উদ্দেশ্য থাকে। তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি থাকে? প্রত্যেকটা প্রতিষ্ঠানের বা বিভাগের ন্যূনতম একটি বা একাধিক কি থাকে? লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। সামাজিক পদ্ধতিতে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কোনো না কোনো মৌলিক কার্য সম্পাদনের উদ্দেশ্য বিদ্যমান থাকে। ঠিক আছে, মিশন যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 1960 সালে নাসা এই মিশন ছিল রাশিয়ার পূর্বে কোনো ব্যক্তিকে চাঁদে পৌঁছানো। তাহলে 1960 সালের নাসার একটা মিশন ছিল কি? সেটা হচ্ছে তারা কি করবে? কোনো ব্যক্তিকে চাঁদে পৌঁছাবে। তবে অধিকাংশ প্রতিষ্ঠান মিশন ও অভিপ্রায়ের তেমন কোনো পার্থক্য খুঁজে পায় না। তাহলে অধিকাংশ যে প্রতিষ্ঠান আছে তারা কি মিশন এবং অভিপ্রায় এই দুইটার মধ্যে তারা তেমন কোনো কি পার্থক্য খুঁজে কি পাচ্ছে না, সেই জন্য এই দুইটা কি মূলত একই ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মিশন বা অভিপ্রায়। বাজেট, তারপরে হচ্ছে যেই পয়েন্ট সেটা হচ্ছে বাজেট। বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক যে প্রকাশ সেটাকে কি বলা হয়? বাজেট বলা হয়। সংক্ষেপে যদি আমরা বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলা হয়? বাজেট বলা হয়। একটি নির্দিষ্ট সময়ে একটি প্রধান কর্মসূচি বাস্তবায়নে নির্দিষ্ট পরিমাণ সম্পদ নিয়োজিত করে নির্দিষ্ট ফল অর্জন সংক্রান্ত বিবৃতি হচ্ছে বাজেট। একটা নির্দিষ্ট সময়ে একটি প্রধান যে কর্মসূচি আছে সেটা বাস্তবায়নে নির্দিষ্ট পরিমাণ সম্পদ নিয়োজিত করে নির্দিষ্ট ফল অর্জনের বা অর্জন সংক্রান্ত যে বিবৃতি বা যে অর্জনের জন্য কাজ করা হয় সেটাকে বলা হয় বাজেট। বাজেট সাধারণত আর্থিকভাবে প্রকাশ করা হয়ে থাকে। বাজেট সাধারণত কি? বাজেট সাধারণত অর্থের বাজেট করা হয়ে থাকে। সেজন্য বলা হয়েছে যে বাজেটটা সাধারণত কি আর্থিকভাবে কি করা হয়? প্রকাশ করা হয়, যা শ্রম,
ঘন্টা, ইউনিট, উৎপাদন অথবা যান্ত্রিক ঘন্টা অথবা অন্য কোনো সংখ্যাত্মক পরিমাপের ক্ষেত্রে সেটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে বাজেট কি বলা হয়েছে, যে বাজেটটা হচ্ছে সাধারণত আর্থিকভাবে কি করা হয়, প্রকাশ করা হয়ে থাকে, যা হচ্ছে শ্রম, ঘন্টা, ইউনিট, উৎপাদন, যান্ত্রিক ঘন্টা অথবা অন্য কোনো সংখ্যাত্মক পরিমাপের ক্ষেত্রে যেটা কি করা হয়, ব্যবহৃত হয়। বাজেট প্রধানত ব্যয় বাজেট, মূলধনী ব্যয় বাজেট অথবা নগদ প্রবাহ ও নগদান বাজেটে ব্যবহৃত হয়ে থাকে বা করা হয়। প্রতি বছর বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় একটি তুলনামূলক বাজেট প্রস্তাব করে, যা জাতীয় সংসদে উপস্থাপিত হয় এবং আইন প্রণেতাদের সমর্থনের পর রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়। তাহলে আমরা জানি যে বাজেট কি, আমাদের দেশে যে আইন পরিষদ আছে, জাতীয় সংসদ আছে, সেখানে কি করা হয়, আমাদের দেশে প্রতি জুলাই মাসে তারা কি করে, জুন জুলাইতে তারা কি করে, বাজেট প্রণয়ন করে। ঠিক আছে, তাহলে এই জাতীয় সংসদে কি করা হয়, সেই বাজেট উপস্থাপন করা হয় এবং আইন প্রণেতা যারা আছে তাদের সমর্থনের পর রাষ্ট্রপতি কর্তৃক সেটা কি করা হয়, অনুমোদন দেওয়া হয়ে থাকে। তাহলে এই হচ্ছে বাজেট। বাজেটটা হচ্ছে প্রধানত ব্যয় বাজেট, মূলধনী ব্যয় বাজেট অথবা নগদ প্রবাহ ও নগদান বাজেটে সেটা কি করা হয়, ব্যবহৃত বা ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে যেই পয়েন্ট, সেটা হচ্ছে রণনৈতিক লক্ষ্য। রণনৈতিক লক্ষ্য হচ্ছে, এই শব্দটি বহু বছর ধরে সেনাবাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। রণনৈতিক যে কৌশল বা রণকৌশল, সেইটার শব্দটি বহু বছর ধরে কোথায় ব্যবহৃত হয়ে আসছে, সেনাবাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। মনে রাখবে এমসিকিউর জন্য। যা দ্বারা প্রতিপক্ষের পরিকল্পনার বিপরীতে কোনো কাজ বা কোনো কিছু করা বা না করাকে বোঝায়। যা দ্বারা কি করা হয়, তার প্রতিপক্ষ যারা আছে তাদের যে পরিকল্পনা সেটার বিপরীতে কোনো কিছু করা বা না করাকে বোঝানো হয়। ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের কার্যাবলী বিস্তারের ক্ষেত্রে প্রতিযোগীর কৌশল বিবেচনা এটি গ্রহণ করে থাকে। ব্যবস্থাপকগণ হচ্ছে প্রতিষ্ঠানের যে কার্যাবলী সেটা বিস্তারের ক্ষেত্রে প্রতিযোগীর যে কৌশল সেটা কি বিবেচনায় এটি তারা কি করে, গ্রহণ করে থাকে। যুদ্ধক্ষেত্রে জয়লাভের জন্য সেনাপতি যেমনি বিভিন্ন কৌশল গ্রহণ করেন, তেমনি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থানের উন্নতির জন্য ম্যানেজারকে প্রতিযোগী কৌশল মোকাবেলার জন্য এবং নিত্য নতুন রণকৌশল কি করে, গ্রহণ করা হয় বা করে থাকে। যুদ্ধক্ষেত্রে তারা কি জয়লাভের জন্য সেনাপতি যেমনি বিভিন্ন কৌশল গ্রহণ করে, ঠিক তেমনি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থানের উন্নতির জন্য ম্যানেজারকে প্রতিযোগী কৌশল মোকাবেলার জন্য নিত্য নতুন কি করে, রণনৈতিক বা রণকৌশল কি করতে হয়, গ্রহণ করতে হয়। ঠিক আছে, তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে কৌশলগত লক্ষ্য। এটা কি, কৌশলগত লক্ষ্যটা হচ্ছে সম্ভবত নৌবাহিনীর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। সম্ভবত কৌশলগত লক্ষ্য, আচ্ছা এখানে দেওয়া নাই। কৌশলগত লক্ষ্যটা হচ্ছে রণনৈতিক যে লক্ষ্য সেটা অর্জনের উদ্দেশ্যে মধ্যস্তরের ব্যবস্থাপক কর্তৃক যেই লক্ষ্য নির্ধারিত হয় তাকে কৌশলগত লক্ষ্য বলা হয়ে থাকে। কৌশলগত লক্ষ্য হচ্ছে রণনৈতিক যে লক্ষ্য আছে সেই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে মধ্যস্তরের ব্যবস্থাপক কর্তৃক যেই লক্ষ্য নির্ধারিত হয় তাকে কৌশলগত লক্ষ্য বলা হয়। প্রতিষ্ঠানের বিভাগীয় পর্যায়ে সাধারণত এইরূপ পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের বিভাগীয় পর্যায়ে কি করা হয়, এই কৌশলগত যে লক্ষ্য আছে সেটা কি করা হয়, সেই কৌশলটা তারা কি করে, নির্ধারণ করে থাকে।
কৌশলগত লক্ষ্য একটি মধ্যমেয়াদী পরিকল্পনা। তাহলে কৌশলগত লক্ষ্য হচ্ছে কি একটা মধ্যমেয়াদী পরিকল্পনা, ঠিক আছে। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা, ঠিক আছে। আর কৌশলগত লক্ষ্য হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে কার্যগত লক্ষ্য। কার্যগত লক্ষ্য হচ্ছে কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানের নিম্নস্তরের ব্যবস্থাপক কর্তৃক যেই লক্ষ্য নির্ধারিত হয় তাকে কার্যগত লক্ষ্য বলা হয়। কৌশলগত লক্ষ্য হচ্ছে কার্যগত লক্ষ্য হচ্ছে কৌশলগত যেই লক্ষ্য আছে সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানের নিম্নস্তরের ব্যবস্থাপক কর্তৃক যেই লক্ষ্য নির্ধারিত হয় তাকে কার্যগত লক্ষ্য বলা হয়। তোমরা খেয়াল করো, দেখো রণনৈতিক লক্ষ্য, কৌশলগত লক্ষ্য, কার্যগত লক্ষ্য এগুলো কিন্তু একটার সাথে আরেকটা কি রিলেটেড। রণনৈতিক লক্ষ্য হচ্ছে সেনাবাহিনীর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, ঠিক আছে। কৌশলগত লক্ষ্য হচ্ছে রণনৈতিক যেই লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য মধ্যস্তরের ব্যবস্থাপক কর্তৃক যেটা কি করা হয়, প্রণয়ন করা হয় বা নির্ধারিত হয়। আর কার্যগত লক্ষ্যটা হচ্ছে কৌশলগত যেই লক্ষ্য সেটা বাস্তবায়নে নিম্নস্তরের ব্যবস্থাপক কর্তৃক যেই লক্ষ্য নির্ধারণ করা হয় সেটাকে বলা হয় কৌশলগত লক্ষ্য, ঠিক আছে। তাহলে কি একটার সাথে আরেকটা কি আছে, মিল আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কোটা। কোটা শব্দের আভিধানিক অর্থ হলো আনুপাতিক হার। কোটা শব্দের আভিধানিক যে অর্থ সেটা হচ্ছে কি আনুপাতিক হার, ঠিক আছে। তাহলে উৎপাদনশীল বা বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান নির্ধারিত উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ নির্দিষ্ট করে তা অর্জনের চেষ্টা করা হলে তাকে কোটা বলা হয়। আমাদের দেশে যে উৎপাদনশীল যে প্রতিষ্ঠানগুলো আছে বা বিক্রয়ধর্মী যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের নির্ধারিত উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ, তারা কি পরিমাণ কি পণ্য উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেটা এবং কি পরিমাণ তারা বিক্রি করতে পেরেছে এই দুইটা নির্দিষ্ট করে তা অর্জনের চেষ্টা করা হলে তাকে কোটা বলা হয়ে থাকে, ঠিক আছে। আমাদের দেশে চাকুরি বা শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে জেলা, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রভৃতি কোটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কি কোটাটা বুঝতে পেরেছি যে আমাদের দেশে কি অনেক সময় চাকরির ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা গেছে কি যে জেলা ভিত্তিক কিছু কোটা থাকে, মুক্তিযোদ্ধাদের জন্য কিছু কোটা থাকে এবং প্রতিবন্ধীদের জন্য কিছু কি থাকে, কোটা নির্ধারণ করা থাকে, ঠিক আছে। সেই কোটাগুলো কি, এই কোটা শুধুমাত্র যারা প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, জেলা ভিত্তিক তারা কি করে তাদের দ্বারা সেগুলো কি করা হয়, পূরণ করা হয়। পার্সেন্টেজ থাকে, শতকরা থাকে, সেটাই হচ্ছে কোটা। তাহলে সেই ক্ষেত্রে ঠিক তেমনই হচ্ছে উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে কি যে কত পার্সেন্ট সে উৎপাদন করার কথা ছিল, কতগুলো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেই জায়গা থেকে তারা কতটুকু বিক্রি করতে পেরেছে এটা কি একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি তাহলে কোটা। আচ্ছা, আরেকটা পয়েন্ট এখানে দেওয়া হয়নি, সেটা হচ্ছে সময়ভিত্তিক লক্ষ্য। সময়ভিত্তিক লক্ষ্য বা সীমান্ত লক্ষ্য হচ্ছে কোনো লক্ষ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হলে তাকে সীমান্ত বা সময়ভিত্তিক লক্ষ্য বলা হয়। কোনো লক্ষ্য অর্জনের জন্য যখন কি করা হবে, একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হবে, ঠিক আছে, তখন সেটাকে কি বলা হবে, সময়ভিত্তিক লক্ষ্য বলা হবে। পরিকল্পনা বাস্তবায়নে এইরূপ সময় বেঁধে দেওয়া হলে তা সময়ভিত্তিক লক্ষ্য হিসেবে পরিচিতি লাভ করে। পরিকল্পনা যখন বাস্তবায়ন করা হবে সেই সময় বাস্তবায়নের ক্ষেত্রে তারা কি করে, একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয় যে এর মধ্যে কি করবে, তারা পরিকল্পনা বাস্তবায়ন করবে। তাহলে এই যে সময়টা তারা বেঁধে দেয় 6 মাস বা 1 বছর, সেটা 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, এই যে সময়টা বেঁধে দেওয়া হয় সেই সময়টা কি বলা হয়, সময়ভিত্তিক লক্ষ্য।
ঠিক আছে, তাহলে এই এই পর্যন্ত আজকেই। আরেকটা কথা তোমাদের বলে নেই, তোমরা সবাই অবগত আছো, যেহেতু তোমরা গ্রুপে সবাই জয়েন আসো, তোমাদের নির্দিষ্ট আলাদা আলাদা গ্রুপ খোলা হয়েছে, সেখানে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেওয়া হয়েছে। তোমার কমার্সের সম্ভবত তারিখ হচ্ছে 13 তারিখ, সর্বশেষ লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ। 13 তারিখের মধ্যে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো আনসার লিখে তোমাদের গাইড টিচার, স্ব গাইড টিচারের কাছে সেগুলো জমা দিতে হবে। এবং জানুয়ারি মাসের বেতন, জানুয়ারি মাস পর্যন্ত বেতন পরিশোধ করতে হবে। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আর হচ্ছে সাথে গার্জিয়ান নিয়ে আসতে হবে। এবং বিগত যে পরীক্ষা দিয়েছো, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, সেগুলো তোমাদের নাম্বার দেওয়া হয়েছে, এমসিকিউর মিলে তোমাদের কি করা হয়েছে, একটা রেজাল্ট করা হয়েছে, রেজিস্টার খাতায় সেটা উঠানো হয়েছে, এবং সেটা তোমাদের কি করা হবে, দেওয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।